পরমাণু অ্যাটম সম্পর্কে ধারণা। সবাই জিজ্ঞেস করে যে এই যে ভাত বা মুড়ি বলি বা ব্যাট বল বস্ত্র গোবর যাই কিছু বলি, সেখানে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে কিনা, এই কনসেপ্টটাই তোমাদের অনেকের থাকে না। পদার্থ মানে অণু পরমাণুর দ্বারা গঠিত হবে, আর অণুকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু পাওয়া যায়। পরমাণুকে ভাঙলে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন, এটা তিনটি আদিকণা পাওয়া যায়। এটা প্রথম কনসেপ্ট ধরে নিতে হবে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে ইলেকট্রন প্রোটন নিউট্রন রয়েছে। আমি এক গ্লাস জল খাচ্ছি মানে কয়েকশো হাজার কোটি প্রোটন ইলেকট্রন নিউট্রন খেয়ে ফেলছি। দুটো মুড়ি খাচ্ছি মানে কয়েক লক্ষ কোটি ইলেকট্রন প্রোটন নিউট্রন খেয়ে ফেলছি। তারা কি রূপে আছে? অনুরূপে আছে। তাকে ভাঙে পরমাণু, তাকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাবো। এবার এই কনসেপ্টটাই, এই আজকের টপিক এটাই, পরমাণু কি, অণু কি, ইলেকট্রন প্রোটন নিউট্রন কি, কিভাবে তারা কিভাবে কাজ করছে, কতগুলি মৌলিক পদার্থ, এই নিয়ে আজকের টপিক। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্বচ্ছ ধারণা হয়ে যাবে। এই ক্লাসটা স্টার্ট হচ্ছে 7 থেকে একেবারে 10 পর্যন্ত। 7 থেকে 10 পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট রয়েছে প্রত্যেকে কিন্তু এখান থেকে একটা ভালো ধারণা হয়ে যাবে, আশা রাখছি। তাহলে পরপর দেখে নাও। স্টার্ট করছি, ভিডিওটাকে পজ করছি, তারপর শুরু করছি। টপিক দিলাম পরমাণু। এই পরমাণুর কনসেপ্টটা দিয়েছিলেন ডাল্টন। তার আগে আমাদের ভারতীয় বিজ্ঞানী কনাদ বলেছিলেন প্রত্যেকটা পদার্থকে ভাঙলে একটা খুবই ক্ষুদ্র একটা অংশ পায়, সেটা হবে পদার্থের প্রাথমিক অংশ। সেটা কনাদ নামকরণ করেছিলেন। তত্ত্বগতভাবে প্রতিষ্ঠা করলেন কে? ডাল্টন। ডাল্টনের যে পরমাণুবাদ যে তত্ত্ব দিয়েছিলেন, ওটা একেবারে সায়েন্সের ক্ষেত্রে পাবলিশড হয়। পরবর্তী ক্ষেত্রে ডাল্টন থেকে পরবর্তী আসলেন রাদারফোর্ড, আসলেন নিলস বোর, আসলেন তারপরে সামারফিল্ড, আসলেন শ্রোডিঙ্গার, আসলেন ম্যাক্স বর্ন, আসলেন। এর পরের স্টেপগুলো পরপর আসবেন। তো একটা পরমাণু তিনটি আদিকণা। কি কি আদিকণা? নাম্বার 1 ইলেকট্রন প্রোটন, আর হচ্ছে নাম্বার 3 নিউট্রন। এই তিনটা আদিকণা, এগুলো আমরা জানি। এখন ইলেকট্রন এবং প্রোটনের আধান রয়েছে, এগুলো মনে রাখতে হবে। ইলেকট্রন প্রোটনের আধান কিরকম? ইলেকট্রন এবং প্রোটনের আধান পরস্পর অপোজিট। তাই বিজ্ঞানীরা বললেন প্রোটনের আধানটাকে প্লাস ধরো আর ইলেকট্রন আধানকে মাইনাস ধরো, অপোজিট বোঝানোর জন্য। একটি ইলেকট্রন এবং একটি প্রোটনের আধান সমান, কিন্তু পরস্পর অপোজিট ধর্মী। এর ভ্যালুগুলো মনে রাখতে হবে সিজিএস আর এসআই পদ্ধতিতে। নিউট্রন নিস্তরিত, নিউট্রনের কোনো আধান নেই, তাই নিস্তরিত বা আধান শূন্য বা আধানবিহীন কণা। পরীক্ষায় আসে আধান শূন্য বা আধানবিহীন বা নিস্তরিত পার্টিকেল কোনটা? পরমাণু, সেটা হবে নিউট্রন। যেহেতু আধান নেই, এটা আবিষ্কার হতেও অনেক সময় লেগেছিল। 1932 সালে আবিষ্কার করলেন চ্যাডউইক, নোবেল প্রাইজ পেয়েছিলেন নিউটনকে আবিষ্কার করার জন্য। যেহেতু কোনো আধান নেই, আবিষ্কার করতে খুব পরিশ্রম করতে হয়েছে। এখন এদের আবিষ্কারক কে? আবিষ্কারক মনে রাখার পদ্ধতি হচ্ছে ইট পরে নিচে। এই কনসেপ্টটা স্টুডেন্টরাই বলেছিলেন, স্যার এইভাবে মনে রাখা যাবে। তাই তোমাদের বাকি পরবর্তী স্টুডেন্ট যারা, তাদেরকেই বলছি, ইট পরে নিচে। এর আবিষ্কারক কি হবে? ফার্স্ট হইতে হবে ইলেকট্রন আবিষ্কার করেন টমসন। পরে হচ্ছে প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। আর 9 নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক বলবো, চ্যাডউইক আমরা লিখি। তাহলে ইট পরে নিচে এটা মনে রাখলে আশা করি ইলেকট্রন প্রোটন নিউট্রনের তোমাদের আবিষ্কারক হয়ে গেল। আর এই তিনটে হচ্ছে পরমাণুর আদিকণা। এবার তিনটে আদিকণা। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে, পরমাণুটা দেখতে কিরকম? একটা ছোট ছোট গোল বল। পরমাণুর কিন্তু দুটি অংশ, কণা তিনটে, অংশ কটা? দুটি অংশ। একটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক, আর একটা ইলেকট্রন মহল বা ইলেকট্রন কক্ষপথ। তো সেটা কিরকম দেখতে? একটা ছবি এঁকে দেখে না একবার। একটা পরমাণু দেখতে মোটামুটি এরকম, একটা কক্ষপথ এঁকেছি। তো পরমাণুর দুটি অংশ, তিনটে কণা, দুটি অংশ পরমাণুর। তা প্রথম ভেতরের ছোট্ট অংশটাকে বলা হয় নিউক্লিয়াস বলা হয় পরমাণু নিউক্লিয়াস। এখন অনেক স্টুডেন্ট বলে কোষের নিউক্লিয়াস হয়। কোষের নিউক্লিয়াস সেটা আলাদা বিষয়। একটা কোষের নিউক্লিয়াস তৈরি হতে গেলে কয়েক লক্ষ কোটি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এইসব উপাদান লেগেছে। সেটা কিন্তু অনেকটা বড়, এদের তুলনায় কয়েক লক্ষ গুণ বেশি বড় কোষের নিউক্লিয়াস। তাহলে একটা পরমাণু দুটো অংশ হলো, একটা নিউক্লিয়াস আর একটা হচ্ছে ইলেকট্রন কক্ষপথ। ইলেকট্রন কক্ষপথ বা মহল বলতে পারি। কি বলতে পারি? ইলেকট্রন মহল বলতে পারি। মহল মানে কি? যেখানে অনেকগুলো থাকবে, মহল বা কক্ষপথ। ইলেকট্রন কক্ষপথ
নিলস বোর বলেছিলেন একটা না একাধিক কক্ষপথ হয়, কারো দুটো, কারো তিনটে, কারো চারটে, এভাবে যত পরমাণু ক্রমাঙ্ক বাড়বে ইলেকট্রন কক্ষপথ তত বাড়বে, বাড়তে বাড়তে 7টা হয়ে থাকে। কক্ষপথগুলির মধ্যে আবার ভাগ আছে, সেগুলো হায়ার স্টাডিতে পড়া হবে। তাহলে এইটা হচ্ছে প্রাথমিক ধারণা হলো পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে। প্রোটনকে প্রকাশ করা হয় জেড দ্বারা, সেটাকে অ্যাটমিক নাম্বার বলি। একটি পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেটাকে আমরা বলি পারমাণবিক ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা, এটা বলি। সেটাকে জেড সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। আর নিউট্রনটাকে প্রকাশ করা হয় এন। পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। এই দুটো সংখ্যার সমষ্টিকে বলবো ভর সংখ্যা। তো ভর সংখ্যাটা হবে এ সমান হবে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। পরীক্ষায় এভাবে প্রকাশ মানে এভাবে লিখতে হয়। আর বাইরের কক্ষে ইলেকট্রন ঘোরে। একটা পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকবে বাইরের কক্ষে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। সেই ইলেকট্রনগুলো একাধিক কক্ষপথে থাকতে পারে, কিন্তু নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যাটা আলাদা হতে পারে, দ্বিগুণ হতে পারে, দেড়গুণ হতে পারে, সমান হতে পারে। সেটা হায়ার যত পরমাণু ক্রমাঙ্ক যত বাড়বে তখন প্রোটন সংখ্যার মানটা অনেক অনেক বেশি হবে, দ্বিগুণ তিনগুণ হতে পারে এইরকম। এখন একটা পরমাণুকে কি করে সিম্বল আকারে প্রকাশ করি? ফর এক্সাম্পল ধরো একটা পরমাণুর নাম দিলাম সোডিয়াম Na। সোডিয়াম ল্যাটিন শব্দ থেকে নিয়ে আসছে সোডিয়াম Na। তো এখানে সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হচ্ছে 11। সেটাকে আমি নিচে এই সাইডে প্রকাশ করি এইভাবে 11। আর মাথায় ভর সংখ্যাটা প্রকাশ করি, ভর সংখ্যা হয় 23। এই 23টা কি হবে এ। এ মানে কি প্রোটন প্লাস কি হবে নিউট্রন। আর এই নিচের সংখ্যাটা হবে কি জেড, পরমাণু ক্রমাঙ্ক জেড। এইভাবে প্রকাশ করি। তাহলে উপরে হচ্ছে ভর সংখ্যা, নিচটা হচ্ছে কি প্রোটন সংখ্যা। নিউট্রন সংখ্যা পাবো কি করে? ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বিয়োগ করি নিউট্রন সংখ্যা পাবো আমরা এরকম, এই ফর্মুলা থেকে আসবে, চলে আসবে এ মাইনাস কি হয়ে যাবে জেড, মানে 23 মাইনাস 11, সেটা কত হয়ে যাবে 12। এইভাবে বার করবো তোমরা নিউট্রন সংখ্যা। পরীক্ষায় কোনটা আসে বেশি? ইউরেনিয়াম দেওয়া থাকে। কোনটা দেওয়া থাকে? ইউরেনিয়াম। ইউরেনিয়াম দেওয়া থাকে ইউরেনিয়াম দেওয়া থাকে ইউ 92 200, এইটা দেওয়া থাকে 235টা বেশি দেওয়া থাকে, এটা বেশি পরীক্ষায় থাকে। এই ইউরেনিয়াম পরমাণুর প্রোটন কত, নিউট্রন কত, ভর সংখ্যা কত, ইলেকট্রন কত, এগুলো দেওয়া থাকে। ইলেকট্রন এটাই হবে, প্রোটন এটাই হবে। আর ভর সংখ্যা 235 হবে। আর নিউট্রন সংখ্যা হবে মাথা থেকে লেজ বিয়োগ, 235 থেকে 92 বিয়োগ করলে 143 হবে। এটা হবে নিউট্রন সংখ্যা ইউরেনিয়ামের। এটা হলো এইভাবে প্রকাশ করা হয়। এখন প্রত্যেকটা পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত হয়। যে নিউক্লিয়াসের কথা বলেছিলাম, নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে বললাম, কিন্তু এদিকে বেঁধে রেখেছে এর মধ্যে নিউক্লিয়াসে অনেকগুলো কণা থাকে। কি থাকে? মেজন কণা থাকে, নিউট্রিনো কণা থাকে, এরকম প্রচুর পার্টিকেল থাকে। সেখানে প্রোটন কণাগুলি পরস্পরকে কি করে? বিকর্ষণ করবে, তাই না? প্রোটন কণাগুলি পরস্পর বিকর্ষণ করলে পরস্পর তো দূরে চলে যাওয়ার কথা, কিন্তু পরস্পর ধরে রেখেছে কি করে? এদের মধ্যে এক ধরনের বল কাজ করে, সেটা হবে নিউক্লিয় বল, নিউক্লিয়ার ফোর্স। এটা আবিষ্কার করেছিলেন 1947 সালে জাপানি সায়েন্টিস্ট ইউকাওয়া। তার ঠিক 2 বছরের পর 1949 সালে ইউকাওয়া নোবেল প্রাইজ পেয়েছিলেন এই নিউক্লিয় বলের আবিষ্কার করার জন্য। মেজন কণা তার জন্য দায়ী। এখন কেন হয়? দুটো প্রোটনের মধ্যে দূরত্ব যদি ফার্মি অর্ডারে হয়ে যায়, মানে কত 10⁻⁻15 মিটার, মানে এক ফার্মি, এইরকম অর্ডারে যদি এইরকম দূরত্বের মধ্যে প্রোটনগুলো যদি থাকে তার মানে সেটা নিউক্লিয়াসের ব্যাস বোঝাচ্ছে। তার মধ্যে যদি থেকে যায় ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে আর কি, প্রোটনগুলো পরস্পরকে তীব্র নিউক্লিয় বল দ্বারা আকর্ষণ করবে, বিকর্ষণ করবে না। এদের মধ্যে কুলম্ব বল আছে, সেটা কম, নিউক্লিয় বলের থেকে কম। কিন্তু এই প্রোটনগুলির মধ্যে দূরত্ব এর থেকে বেশি হয়ে গেলে তখন আবার বিকর্ষণ করবে, আকর্ষণ করবে না। এটা একটা নতুন কনসেপ্ট, এটা মাথায় রাখবে। এবার পৃথিবীতে কতগুলো এরকম মৌলিক পদার্থ আছে? সোডিয়াম বললাম, প্রত্যেকটা পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত হবে। পরমাণু দুটো অংশ বললাম, নিউক্লিয়াস আর ইলেকট্রন কক্ষপথ। পৃথিবীতে এরকম মৌলিক পদার্থের সংখ্যা কিছুটা তৈরি করা হয়েছে 118টি। কতগুলো বললাম? 118টি। সেই 118টি মৌলের মধ্যে কিছু কিছু নিয়ে আমরা আলোচনা করব। আর এই সেখান থেকে চলে যাব পরমাণু থেকে অণু, অণু থেকে বিভিন্ন পার্টগুলো পড়বো। দেখে নাও কতগুলি মৌলিক পদার্থ বললাম? 118টি। এই 118টি মৌলকে, মৌলের বিভিন্ন তাদের রাসায়নিক ধর্মে মিল আছে, সেটাকে কার কার রাসায়নিক ধর্মে মিল আছে সেরকম একটা সজ্জা তৈরি করেছিলেন মেন্ডেলিভের পর্যায় সূত্র সারণী পড়েছ, পিরিয়ডিক টেবিলে তোমরা ক্লাস 10-এ সেটা পড়বো, কার কার মৌলের সঙ্গে রাসায়নিক ধর্মে মিল আছে। এবার 118টির মধ্যে ক্লাস 5 থেকে তোমরা 6, 7 থেকে ক্লাস 10 পর্যন্ত 1 থেকে 20 মনে রাখতেই হবে। প্রথম যে মৌলটা পড়ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে হিলিয়াম, এরকম ভাবে চলে যাবে। সোডিয়াম, তারপর আরো থাকবে, সোডিয়াম থাকবে, পটাশিয়াম, ক্যালসিয়াম, অনেক থাকবে এরকম।
তো আমাদের কি কি জানতে হবে এক থেকে করে? প্রোটন সংখ্যা কত 1, এর কত 2, সোডিয়াম কত 11, পটাশিয়াম কত 19, ক্যালসিয়াম কত 20, ঠিক আছে, অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস 15, এরকম ভাবে মনে রাখতে হবে। প্রথমটা একটু অসুবিধা হবে কিন্তু মনে রাখলে হয়ে যাবে। এখন প্রশ্নটা হচ্ছে যে হাইড্রোজেন 1 বললাম, হাইড্রোজেন পরমাণু যদি বলি, হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াসে একটা প্রোটন আছে। সোডিয়াম পরমাণু নিউক্লিয়াসে কটা প্রোটন আছে? 11টা। এইগুলো পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা বোঝাচ্ছে। ক্যালসিয়ামে পরমাণু নিউক্লিয়াসে কটা প্রোটন আছে? 20টা আছে। প্রোটন সংখ্যাটাই হচ্ছে রাসায়নিক ধর্ম প্রপার্টি নির্ভর করে। এবার এই যে মৌলগুলি বললাম, এদের ইলেকট্রন বিন্যাসটা কিরকম, পরমাণুটা কিরকম দেখতে হবে। যদি সোডিয়াম বলি, সোডিয়ামের ক্ষেত্রে পরমাণুর প্রত্যেকটা পরমাণু বললাম দুটো অংশ, নিউক্লিয়াস আর ইলেকট্রন কক্ষপথ। নিউক্লিয়াসের আয়তন কতটুকু? একটা পরমাণুর যে আয়তন, পরমাণু আয়তন কোনটা? বাইরের কক্ষপথ থেকে একদম ব্যাসার্ধ, আমি নিউক্লিয়াসের কেন্দ্র থেকে বাইরের কক্ষপথ পর্যন্ত ব্যাসার্ধ, যদি গড় ব্যাসার্ধ নিয়ে আয়তন 4-3 πr³ করে দিই, তাহলে একটা পরমাণু আয়তন দাঁড়াবে, একটা গোল বলের মতো। তার মধ্যে নিউক্লিয়াসের আয়তন, ওই টোটাল পরমাণুর যে আয়তন, তার 10 লক্ষ ভাগের 1 ভাগ। ভাবো, 10 লক্ষ ভাগের মাত্র 1 ভাগ জায়গায়, সামান্য একটু জায়গায় নিউক্লিয়াসটা আছে, এতটাই ছোট জায়গায়। আর নিউক্লিয়াসের ভর সব থেকে আবার বেশি, কারণ প্রোটন আর নিউট্রন আছে। ইলেকট্রনের ভর অনেক কম, অনেক কম। এবার প্রশ্নটা হচ্ছে সোডিয়াম 11, এর নিউক্লিয়াসে তো প্রোটন 11টা থাকবে, আর নিউক্লিয়াসে প্রোটন 11টা থাকবে, আর নিউট্রনটা 12 বললাম, 23 বলেছিলাম। বাইরের পক্ষে ইলেকট্রনগুলি একটা কক্ষপথে থাকবে না, কত থাকবে? তার জন্য একটা নিয়ম আছে, সেটা হচ্ছে 2n² নিয়ম। 2n² নিয়ম, এই নিয়ম অনুসারে কিন্তু ইলেকট্রনগুলি বিন্যস্ত হবে, কনফিগারেশন হবে, থাকবে। কিন্তু এখন প্রশ্নটা কি, এই ক্ষেত্রে সব ক্ষেত্রে কি রকম নিয়ম? নিয়মটা হবে 2, 8, 8, 18, 18, 32, 32, এইভাবে যাবে। 2, 8, 18, 32, এইভাবে ডিরেক্ট হবে না। 2, 8, 8, 18, 18, 32, 32, এটা হবে। এই নিয়মটা ফলো করছে, কিন্তু দুটো ঘরের ক্ষেত্রে দুটো করে থাকবে। 2, 8, 8, 18, 18, 32, 32, এইভাবে। ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখাবো, তখন বুঝতে পারবে। সোডিয়ামের 11, সোডিয়াম ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 2, প্রথম কক্ষপথে ইলেকট্রন কক্ষপথে দুটো ইলেকট্রন ঘুরবে, তারপরে 8, তারপর 1, সব যোগ করলে কত হবে? 11। প্রোটন যতগুলি হবে নিউক্লিয়াসে, ইলেকট্রন ততগুলোই হবে। ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে ঘুরবে, সেই কক্ষপথগুলির মধ্যে প্রথম কক্ষপথে দুটো ঘুরবে, তারপরে ইলেকট্রন কক্ষপথে 8টা, তারপর 1টা, টোটাল যোগ করলে কত হবে? 11টা ইলেকট্রন। প্রোটনের সমানই হবে। এখন এই প্রথম কক্ষপথ নাম্বার 1 n = 1 বলবো, n = 2 কক্ষপথ নাম্বার 2, n = 3 কক্ষপথ নাম্বার 3। এবার নিলস বোর এটা করেছিলেন, কক্ষপথগুলি স্টেশনারি অরবিটের নামকরণ করেছিলেন। এই দুটো শব্দ, স্টেশনারি অরবিট আর হচ্ছে তোমার, যখন একটা ইলেকট্রন উচ্চ কক্ষপথে নিম্ন কক্ষপথে জাম্প করে, তখন ইলেকট্রন কি শক্তি রিলিজ করে। আবার নিম্ন কক্ষপথে যখন কোনো ইলেকট্রন শক্তি শোষণ করে, হায়ার কক্ষপথে জাম্প করে উপরে উঠে যায়, মানে লাফিয়ে উপরে উঠে যায়। এই দুটো শব্দ বলার জন্য নিলস বোর কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিন্তু রাদারফোর্ড নোবেল প্রাইজ পাননি। রাদারফোর্ড কিন্তু নিউক্লিয়াসের গঠন, মানে পরমাণু গঠনটা আলফা পার্টিকেল বিক্ষেপণের পরীক্ষার মাধ্যমে করেছিলেন। নিউক্লিয়াসের দুটো অংশ, নিউক্লিয়াস আর ইলেকট্রন কক্ষপথ, প্রথম পরীক্ষা করেছিলেন আলফা পার্টিকেল, মানে ওই যে গোল্ড ফাইল নিয়েছিলেন, স্বর্ণপত্র পরীক্ষাটা করেছিলেন আলফা পার্টিকেল দ্বারা। সেখান থেকে তোমার পরমাণু দুটো অংশ কিন্তু প্রমাণিত করেছিলেন পরীক্ষার মাধ্যমে রাদারফোর্ড। এটার জন্য উনি ভেবেছিলেন নোবেল প্রাইজ পাবো, কিন্তু পায়নি। উনি পেয়েছিলেন কেমিস্ট্রিতে, পেয়েছিলেন, ফিজিক্সের পার্ট থেকে পাননি। তো পরবর্তী ক্ষেত্রে কি, ওনার ছাত্র নিলস বোর এসে বললেন, স্যার ঠিকই বলেছেন, দুটো অংশ পরমাণু, নিউক্লিয়াস আর ইলেকট্রন কক্ষপথ। ইলেকট্রন গুলো একটা কক্ষপথে ঘুরে না, একাধিক স্টেশনারি কতগুলো বাছাবাছি কক্ষপথে ঘুরে। সেই কক্ষপথের নামকরণ করেছিলেন, কে থেকে স্টার্ট করেছিলেন, কে, এল, এম, এন, ও, এইভাবে পরপর কক্ষপথগুলি নামকরণ করেছিলেন। প্রথম কক্ষপথের n = 1, তার নাম হচ্ছে কে দিলেন, তারপর n = 2, এল, তারপরে n = 3, এম কক্ষপথ। এখন প্রশ্নটা হচ্ছে, কেন কে থেকে স্টার্ট করেছিলেন? তখন তো ধোঁয়াশার মধ্যে আবিষ্কার হচ্ছে। যে নিলস বোর ভেবেছিলেন, যদি এর আগে যদি কক্ষপথ যদি থেকে থাকে, আমার হয়তো চিন্তা ভাবনা বাইরেও হতে পারে, পরবর্তী বিজ্ঞানের ভাবতে পারেন, তখন কে আগের কক্ষপথের নামকরণ, কে আগের লেটারটা হবে। সেই কারণে এই কে থেকে নামকরণ স্টার্ট করেছিলেন, মিডিল থেকে, এ থেকে জেড, একদম তার মিডিল থেকে স্টার্ট করেছিলেন এরকম নামকরণ। আশা করি এই কনসেপ্টটা এরকমই মাথায় এটা খেলেছিল বলে উনি ওইটা করেছিলেন। এটা এরকম নামকরণ হলে বা ছবিটা কেমন হবে, সেটা ছবিটা করা যাবে, আমাদের অসুবিধা নেই। ছবি নিউক্লিয়াস করলাম, প্রথম অরবিট রাখলাম, দুটো ইলেকট্রন দিলাম, তারপরে 8টা, তারপরে 1টা দিয়ে দিলাম, হয়ে গেল, হয়েছে। তারপর নেক্সট আসো, দেখো এরকম আছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হবে? 2n² ক্ষেত্রে হবে না। ক্যালসিয়ামের ক্ষেত্রে কি নিয়ম হবে? ক্যালসিয়াম 20, ক্যালসিয়াম 20, 2, 8, 8, 2, তাহলে কত? 8, 8, 16, আর 4 কত হবে? 20। এরকম ভাবে ইলেকট্রন না, প্রথম কক্ষপথে কে কক্ষপথে কটা হবে? 2, এল কক্ষপথে কত হবে? 8, এম কক্ষপথে হবে কি 8, তারপর এন কক্ষপথে 2। এইভাবে ইলেকট্রন বিন্যাস হবে ক্যালসিয়ামের ক্ষেত্রে, এরকম ভাবে হবে, হয়েছে। 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাদের পর্যায় সারণীতে করা যাবে। এবার এখানে কি কত নম্বর পর্যায় হবে? পর্যায় সারণীতে আরো ইজি ব্যাপার। কত নম্বর পর্যায়, কতগুলি কক্ষপথ ক্যালসিয়ামের? 1, 2, 3, 4, 4টে কক্ষপথ, তাহলে পর্যায় হবে 4, চতুর্থ পর্যায়। কত পর্যায় হবে? চতুর্থ পর্যায়।
আর শেষে কটা ইলেকট্রন আছে, এটা হবে শ্রেণী, এটা হবে কি শ্রেণী। তাহলে যতগুলি ইলেকট্রন কক্ষপথ হবে পর্যায় হবে ততগুলোই। আর শেষ কক্ষপথ ইলেকট্রনটা হবে শ্রেণীর। শেষ কক্ষপথ ইলেকট্রনটা অনেক কিছু বলে দেয়, সেটা ধাতু হবে, সেটা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে কি করবে না, কি প্রকার যৌগ তৈরি করবে, যোজ্যতা কত, সমস্ত কিছু বলে দেয়। শেষে ইলেকট্রন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা যদি শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা 1 অথবা 2 অথবা 3 হয় তারা হবে ধাতু, এটা মনে রাখবে 10 পর্যন্ত আপাতত। আর শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা 4 বা 5, 6, 7, শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা 5, 6, 7 হলে অধাতু হবে। আর শেষে যদি ইলেকট্রন সংখ্যা যদি 8 হয়ে যায় সেটা হবে নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল হিলিয়াম বাদ দিয়ে, হিলিয়ামে দুটো ইলেকট্রন থাকে, হিলিয়াম বাদ দিয়ে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, শেষ অরবিটের শেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা 8। শেষে 8টা ইলেকট্রন হয়, তারা রাসায়নিকগতভাবে নিষ্ক্রিয় হবে। রাসায়নিকগতভাবে নিষ্ক্রিয় মানে কি, তারা কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কোনো যৌগ তৈরি করবে না, তাই নিষ্ক্রিয়। নোবেল গ্যাস বলবো, ভদ্র গ্যাস, কোনো ঝামেলায় যাচ্ছে না, বিক্রিয়া করছে না, সেই অর্থে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এর হবে নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস বলবো। এইরকম কনসেপ্টটা হলো। তাহলে এই যে বললাম এখানে একটা পর্যায় সারণীটা একটু কনসেপ্ট দিয়ে দিলাম। ক্যালসিয়ামে পুরি 2, 8, 8, 2, তাহলে পর্যায় হবে কটা কক্ষপথ, 4টে, 1, 2, 3, 4, চতুর্থ পর্যায়। শেষে দুটো ইলেকট্রন মানে কি শ্রেণী হবে 2। এই শেষ অরবিটাল ইলেকট্রনটাকে বলবো আমরা যোজ্যতা ইলেকট্রন। এই বলে দিবে কত নম্বর শ্রেণী, কত যোজ্যতা, ধাতু না ধাতু ইত্যাদি ইত্যাদি সব বলে দিবে। এটা ধাতু অধাতু হলে তড়িৎ পরিবহন করবে কি করবে, ধাতু হলে তড়িৎ পরিবহন করবে। শেষে ইলেকট্রন সংখ্যা 1, 2, 3 হলে ধাতু হবে, ইলেকট্রন সংখ্যা 4, 5, 6, 7 হলে হবে কি অধাতু, 8 হলে নিষ্ক্রিয় হবে। এটা আপাতত মনে রাখো ক্লাস 10 পর্যন্ত, পরে আবার চেঞ্জ হবে, হায়ার ক্লাসে যখন 11-এ তখন আরো ডিটেলসে পড়তে পারবে। এবার 118টি মৌল এইরকম কিন্তু ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 8, 18 এভাবে চলে যাবে। এবার 118টি মৌলর পরস্পর একে অপরের সঙ্গে বিক্রিয়া করে লক্ষ লক্ষ কোটি কোটি যৌগ তৈরি করে। এবার যৌগের আগে দুটো টার্ম বলবো, একটা হচ্ছে অণু, একটা পরমাণু বললাম। এবার অণু পরমাণুর কনসেপ্ট বললাম, পরমাণু জিনিসটা কি বললাম, ক্যালসিয়াম পরমাণু। একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, দেখো H লিখলাম, একটা H লিখলাম আর একটা H2 লিখলাম, দুটো কিন্তু একটা 2 আছে, সাফিক্স 2 কিন্তু এখানে। H টা হবে পরমাণু আর H2 টা হবে অণু। অণুর ধারণা দিয়েছিলেন অ্যামেদিও অ্যাভোগাড্রো। অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কণা পাওয়া যায়। Hটাকে বলবো আমি পরমাণু, এটাকে চিহ্ন বলি, কি বলবো চিহ্ন। পরমাণুকে যে ছোট পরমাণুকে যে সংকেত দ্বারা প্রকাশ করতে হয়, যে সিম্বল আকারে প্রকাশ করি সেটা চিহ্ন। অণুকে যে সংকেত দ্বারা প্রকাশ করি সেটাকে বলবো আমরা কি সংকেত, যে সিম্বল দ্বারা, এটা সংকেত। সংকেত দ্বারা কি বোঝায়, অণু বোঝায়, আর পরমাণু চিহ্ন দ্বারা কি বোঝায়, পরমাণু বোঝায়। হয়েছে? যদি বলি হাইড্রোজেন গ্যাস বলি, হাইড্রোজেন গ্যাস, একটা গ্যাস সিলিন্ডার হাইড্রোজেন গ্যাস আছে, H অবস্থায় থাকবে না H অবস্থায় থাকবে, H অবস্থায় থাকবে। প্রত্যেকটা পদার্থ অনুরূপে থাকে। অণু আবার 2 রকম, মৌলিক অণু আবার যৌগিক অণু। এটা হবে মৌলিক অণু, কারণ হাইড্রোজেনকে যদি ভাঙে হাইড্রোজেন দুটো পরমাণু পাবো। কিন্তু যদি H2O বলি, H2O যদি বলি, এটা হবে যৌগিক অণু। কেন? হাইড্রোজেন এবং অক্সিজেনকে ভাঙলে, এই মানে জলকে ভাঙলে হাইড্রোজেন ও অক্সিজেন আলাদা দুটো মৌলিক পদার্থ পাবো, তাই এটা যৌগিক অণু। H2SO4, CO2, এটা যৌগিক অণু। যদি নাইট্রোজেন গ্যাস বলি N2, নাইট্রোজেনকে ভাঙলে N2 আছে, তো অন্য কিছু নেই, নাইট্রোজেন পরমাণু পাবো, তাই এটা মৌলিক অণু, এটা মৌলিক অণু, এটা যৌগিক অণু। হয়েছে? তো মৌলিক যৌগিক অণু বোঝা গেল। তাহলে এই যে পার্টগুলো এটা মাথায় রাখবে, মৌলিক অণু যৌগিক অণু কনসেপ্ট হলো। এবার প্রশ্নটা হচ্ছে তোমার, আরেকটা স্টুডেন্ট ভুল করে কিরকম, ধরো এটা বলে দিলাম অক্সিজেন বললাম, তো অক্সিজেন এটা কি, প্রকৃতি যে অক্সিজেনটা নিচ্ছি বায়ুমণ্ডল থেকে আমরা গ্রহণ করছি, এটা O2, ও নয়, ওটা হচ্ছে চিহ্ন। অণু যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে তখন সেটা ভেঙে যায়, প্রথম ভেঙে গিয়ে পরমাণু তৈরি হবে, পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে, রাসায়নিক বিক্রিয়াটা কি, যেমন C+O2 করলাম, দিয়ে বললাম CO2 করলাম, এটা কি অণু, যৌগিক অণু। এটাকে ভাঙলে কার্বন আর অক্সিজেন পাবো। এটা একটা সমীকরণ, এটা রাসায়নিক বিক্রিয়া। এটা যে রাসায়নিক কি হলো, রাসায়নিক বিক্রিয়া হলো, কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে CO2 তৈরি হয়েছে, রাসায়নিক বিক্রিয়া। তো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে, একটা পরমাণু শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো রয়েছে, যোজ্যতা ইলেকট্রন, তারাই কিন্তু অংশগ্রহণ করে এই যৌগগুলি তৈরি করে। এইভাবে যদি H+H যুক্ত করলাম, দিয়ে H2 করলাম, এটাও কিন্তু রাসায়নিক বিক্রিয়া। হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হাইড্রোজেন অণু তৈরি করেছে, এটা রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, একটা পরমাণু শেষ কক্ষপথে যে ইলেকট্রন আছে না, যোজ্যতা ইলেকট্রন, তাদের আদান প্রদান করে মানে যৌগ তৈরি করবে, যৌগিক অণু হতে পারে, মৌলিক অণু তৈরি করবে, এটা রাসায়নিক বিক্রিয়া। হাইড্রোজেন যুক্ত যদি হিলিয়াম তৈরি করতো, হিলিয়াম নিউক্লিয়াস, তখন হবে সেটা নিউক্লিয় বিক্রিয়া হতো, সূর্য যেটা করছে। তাহলে বিক্রিয়া 2 রকম হয়, একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। নিউক্লিয়াস ভাঙলে, ব্রেকিং হলে সেটা হবে নিউক্লিয় বিভাজন। হিরোশিমা নাগাসাকিতে যে বোম পড়েছিল নিউক্লিয় বিভাজন হয়েছিল। আর যদি
বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলি আদান প্রদান করে, যত ইলেকট্রন আদান প্রদান করে যে যৌগ তৈরি করবে বা অণু তৈরি করবে সেগুলি হবে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিয়াসের ব্যাপার থাকছে না। তো এবার প্রশ্ন হচ্ছে কার্বন আর অক্সিজেন। অক্সিজেনটা হচ্ছে গ্যাস, কার্বনটা হচ্ছে কঠিন, যুক্ত হয়ে CO2 গ্যাস তৈরি করছে। অক্সিজেনের আলাদা প্রপার্টি, কার্বনের আলাদা প্রপার্টি, ধর্মটা কিন্তু আলাদা। অক্সিজেনের ধর্ম আলাদা, হাইড্রোজেন ধর্ম আলাদা, এই কার্বনের ধর্ম আলাদা, অক্সিজেন ধর্ম আলাদা, কিন্তু যখন CO2 তৈরি করছে তার আলাদা প্রপার্টি হয়ে যাচ্ছে। মৌলগুলি একরকম প্রপার্টি, তারা যখন যৌগ তৈরি করবে তাদের আবার আলাদা প্রপার্টি হয়ে যাবে, ধর্ম হয়ে যাবে। অদ্ভুত ব্যাপারে বিষয়। তাহলে 118টি মৌল, সবাই তো বিক্রিয়া করে, নিষ্ক্রিয় মৌলগুলি বিক্রিয়া তো সহজে করে না, হায়ার স্টাডিতে পড়বো। কিছু কিছু নিষ্ক্রিয় মৌল বিভিন্ন কন্ডিশনে হায়ার টেম্পারেচারে করে। তো যখন বিক্রিয়া করে যৌগ তৈরি করে তাদের প্রপার্টি ধর্ম আলাদা চেঞ্জ হয়ে যাবে। কেউ যদি ভাবতে পারে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটো তো গ্যাস, তাদেরকে আমি যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করলে জল যখন তৈরি করব, জল তৈরি হবে বিভিন্ন একটা প্রক্রিয়া আছে। একটা বদ্ধপাত্রে ফুলিঙ্গ তৈরি করতে হবে, স্পায়ারিং করতে হবে। স্পায়ার মানে কি, দুটো তার তড়িৎ আমি স্পার্কিং করি, ফায়ারিং করি, তখন হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন ওখান থেকে শক্তি পেয়ে জলের কণায় পরিণত হবে। তো এবার কেউ যদি ভাবে এক গ্লাস অক্সিজেন আর 2 গ্লাস হাইড্রোজেন খেয়ে ফেললাম, গিলে ফেললাম, যে পেটের মধ্যে চলে গেল, মুখটা বন্ধ করে পেটটাকে নাড়িয়ে দিলাম, জল তৈরি হয়ে যাবে, হবে না। কিন্তু রাসায়নিক বিক্রিয়া করতে গেলে অনেকগুলো শর্ত লাগে। যারা খুব অ্যাক্টিভ মৌল তারা ডিরেক্ট রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে, কোনো কিছু বাইরে থেকে শক্তি প্রদান করতে হবে না। যারা মোটামুটি অ্যাক্টিভ নয় তাদের ক্ষেত্রে শক্তি কিছুটা বাইরে থেকে দিতে হয়, সেটা বিভিন্ন উপায় দিতে পারি। আশা করি এটা বোঝা গেল, মৌলিক অণু যৌগিক অণু বোঝা গেল। বেশ, আর এবার ডিটেলসে কিছু একটু বলছি। একটা জিনিস বলেছিলাম, ধাতু চেনার উপায় কি। 1 থেকে 20 মধ্যে ধাতু কোনগুলো, যেমন ফর এক্সাম্পল দিয়ে দিলাম, ধর ক্লোরিন, Cl দিয়ে দিলাম আর পটাশিয়াম দিয়ে দিলাম। কোনটা ধাতু কোনটা অধাতু।